বিসমিল্লাহির রহমানির রহিম। দূরেও কাছে শিক্ষার্থী ভাই বোনেরা যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন বা পাচ্ছ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশাপাশি মুসলিম বাদে অন্য সকল ধর্মাবলী ভাই বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। যথারীতি আমাদের প্রতিদিনকার ক্লাস রুটিন অনুযায়ী আজকের এই রমজানের পরন্তরীকালে আজকে আমাদের ক্লাসের টপিক চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞানের আজকে আমরা ক্লাস করতেছি। তো খাতা কলম নিয়ে রেডি কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু সাউন্ড দাও, আর আমরা শুরু করি আলোচনা। চিকিৎসা বিজ্ঞানের আমাদের ক্লাস আগে 4টা ক্লাস হয়ে গেছে, আজকে হচ্ছে 5টা ক্লাস। আসরের সময় প্রতিদিন এই ক্লাসটা আমরা নেই, যেহেতু কিছু মানুষের সমস্যা হয় বুঝতে পারতেছি, কিন্তু সন্ধ্যার পর নিলেও সমস্যা। এই ক্লাসটা যদি সন্ধ্যার পরে নেই তবু তারপরে ওই যে কি বলে তারাবি নামাজ পড়ার পর আর স্টামিনাও থাকে না, অনেকেরই থাকবে না, হয়তো কিছু লোকজনের থাকবে, কিন্তু কষ্ট। কিন্তু এই মুহূর্তে আসলে মেয়েদের ক্লাস করাটা একটু টাফ হয়ে যায়, এটা আমি বুঝি, কারণ মেয়েরা এই সময় বাড়ির আনুষঙ্গিক কাজকর্ম করে সবাই। যেহেতু এটা রেকর্ড থেকে যায়, তুমি ইচ্ছা করলে পরেও ক্লাসটা করে নিতে পারবা। তো লাইভ থাকলে একটু সুবিধা কি, যে কোনো কোশ্চেনগুলো করা যায়, অ্যান্সারগুলো করা যায়, ক্লাসের মজাটা বোঝা যায়। রেকর্ডিং ক্লাসে হয়তো ওইরকম ক্লাসের মজাটা বোঝা যায় না। যাই হোক, তোমরা আমাকে কি শুনতে পাচ্ছ? যদি সাউন্ড ক্লিয়ার থাকে একটু রেসপন্স করো। জি এস স্যার, শুনতে পাচ্ছি, ইয়েস অর নো? জি স্যার, ইয়েস স্যার, ক্লিয়ার স্যার বলেছে। যারা রেগুলার ক্লাস করে তারা মোটামুটি চলে আসতেছে। নিতাই চন্দ্র সরকার, ইয়েস স্যার, সুন্দর, ক্লিয়ার, ওকে, সাউন্ড ক্লিয়ার, ওকে, ক্লিয়ার। তো আমরা আজকে আলোচনা করছিলাম, কালকে বোধহয় হার্ট অ্যাটাক পর্যন্ত পড়েছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হয়ে বাকি রোগগুলো। তো এর মধ্যে হার্ট অ্যাটাকের সাথে সম্পর্ক নেই, কিন্তু কাছাকাছি আরেকটা ওয়ার্ড, ওটা আগে পড়ি, তারপর ক্যান্সার করবো। প্রথমে লেখো স্ট্রোক। স্ট্রোক, স্ট্রোকটা কি জিনিস? স্ট্রোক সম্পর্কে বাজারে প্রচলিত যত গুজব, এগুলো সব ফাও কথা। খ্যাঙ্গে স্ট্রোক করেছে, হার্ট স্ট্রোক করেছে, এগুলো ফাও। স্ট্রোক কোথায় বলো? মাথায়। অর্থাৎ মস্তিষ্কে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। আমাদের ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে অসংখ্য ছোট ছোট রক্তনালী আছে। এই রক্তনালীগুলোর মধ্যে দিয়ে যদি রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে, মানে যাবে না। অথবা এমনও হতে পারে যে রক্ত সঞ্চালন করতে গিয়ে ছোট্ট একটা রক্তনালী স্পার্ক করে ছিঁড়ে গেছে। তো এই রক্তক্ষরণ অথবা রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত জনিত সমস্যাকে বলা হয় স্ট্রোক। কথা কি বুঝতে পেরেছেন না? ডান দিকের মস্তিষ্কে রক্তক্ষরণ হলে টোটাল শরীরের বাম পাশটা অবশ্যই যাবে। বাম দিকের মস্তিষ্কে রক্তক্ষরণ হলে টোটাল ডান পাশটা, একদম পায়ের পাতা থেকে মাথার এই পাশ পর্যন্ত অবশ্যই যাবে। সামনের দিকের ব্রেনে যদি রক্তক্ষরণ হয় তাহলে স্মৃতিশক্তি লোপ পাবে, স্মৃতিশক্তি লোপ পাবে। পড়ালেখা, জ্ঞান, বিবেক, বুদ্ধি, আমরা একে অপরকে চিনতে পারি, অল থিংস, সবকিছুই থাকে কোথায়? সামনের দিকের ব্রেনে। পিছনের দিকের ব্রেনে যদি আঘাতপ্রাপ্ত হয় বা রক্তক্ষরণে স্পট ডেড হতে পারে, কারণ তাহলে স্পাইনাল কর্ডের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই হচ্ছে কথা। অর্থাৎ মারামারি যদি কখনো লাগেও তোমার হলে, স্টুডেন্টরা একটু তো রক্ত গরম থাকে, কখনো ভুলেও কোনোদিন কারো পিছনে মারবা না। এখানে, এখান থেকে এখানে ঘাড়ি, এখান থেকে কারো কখনো আঘাত করবে না। এখানে আঘাত করলে সে কিছু বুঝে ওঠার আগেই মারা যেতে পারে। হসপিটাল পর্যন্ত নেওয়ার আর ভর দেবে না, সময় দেবে না। সুতরাং এটা খুবই সেন্সিটিভ। আর মাথায় তো মারা নিষেধ, ইসলামী দৃষ্টি নিষেধ, মুখে আঘাত নিষেধ আর কি। আমরা হয়তো রাগ করে কন্ট্রোল করতে পারি না, কিন্তু নিষেধ। এটা লোয়ার পোর্শনে জায়েজ আছে আর কি, উপরের দিকে নিষেধ করা আছে। তো খুবই সেন্সিটিভ। এটা আমাদের শরীর তো আসলে আমরা আশরাফুল মাখলুকাত নেরহায়, কিন্তু শারীরিক দিক থেকে আমরা খুবই তুচ্ছ এবং খুবই কি বলে একটা মানে দুর্বল প্রকৃতির জীব বলতে পারি। আমাদের মস্তিষ্ক দিয়ে আমরা পৃথিবীর সেরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, কিন্তু আমরা শারীরিক দিক থেকে কিন্তু মানে দুর্বল প্রকৃতির যে কয়েকটা প্রাণী পৃথিবীতে আছে, এর মধ্যে আমরা একটা ছোট ভাইরাস, নভেল করোনা ভাইরাস, এই ভাইরাসটাকে অ্যাডজাস্ট করতে পারি না।
আমরা কি বলে কোভিড-19 ভাইরাস দ্বারা পৃথিবীতে একটা অদৃশ্য ছোট্টখাটো একটা ভাইরাস, মানুষ অসহায় সে মারা। দেখো এইসব প্রাণীদের মধ্যে কিন্তু এইসব ভাইরাস হরমশায় থাকে। বলা হচ্ছে যে বাদুড়ের মধ্যে থাকে, কোনো ক্ষতি হয় না, সাপের মধ্যে বিষ থাকে, সাপের কোনো ক্ষতি হয় না, কিন্তু ওই সাপ যদি মানুষকে কামড়ায় মানুষ মারা যায়। তাহলে মানুষের এই ভেতরের যে মেকানিজম, শারীরবৃত্তীয় যে ক্রিয়াকলাপ, এগুলা কিন্তু অপেক্ষাকৃত দুর্বল। অনেকে খুব সংশয়বাদী মানুষজন বলেন যে মানুষ পৃথিবীর জন্য না, আমরা নাকি এলিয়েন, আমরা পৃথিবীতে আসছি আগন্তুক। এই নিয়ে আমি একটা লাইভ নিতে চেয়েছিলাম, তো ওই লাইভটা হচ্ছেই না আর কি, টাইমিংই হচ্ছে না। আমরা নাকি পৃথিবীতে আগন্তুক, আমরা এলিয়েন, অর্থাৎ এই যে যা আছে জীবজন্তু, তোমার বাঘ, সাপ, কুমির, ব্যাং, তেলাপোকা, এদের এই পৃথিবীটা, আমরা মানুষরাই নাকি এখানে এলিয়েন। কেন? যুক্তি দিচ্ছে একমাত্র মানুষই এই পৃথিবীর একমাত্র প্রাণী মানুষ যে কিনা সরাসরি প্রকৃতি হতে খাবার আমরা সংগ্রহ করতে পারি না বেশিরভাগই। দেখো না, বেগুন কিনে আনো, কাটো, ধো, রান্না করো, সিদ্ধ করো, মাংস কিনে আনো বা জবাই করে মাংস নেও, রান্না করো, সিদ্ধ করো, উত্তম রূপে সিদ্ধ করো, শাক এনো, কাটো, পশ্চিম করো, ধো, উত্তম রূপে সিদ্ধ করো। কিন্তু অন্য প্রাণীদেরকে এসব লাগে, ডাইরেক্ট খেয়ে ফেলে। বাঘ ডাইরেক্ট মাংস খায়, পচা মাংস খায়, কিচ্ছু হয় না। গরু ডাইরেক্ট ঘাস খায়, পুকুরের পানি খায়, নদীর পানি খায়, গরুর কিছু হয় না। সবাই ডাইরেক্ট প্রকৃতি থেকে খাবার সংগ্রহ করতে হয়। একমাত্র জীব মানুষ যেখান থেকে ডাইরেক্ট প্রকৃতি থেকে সরাসরি খাবার সংগ্রহ করতে আমরা পারি না, বেশিরভাগ খাবারই পারি না। অল্প দু একটা বাড়ি, তাও ধুইতে হয়, প্রক্রিয়া করতে হয়, ডাইরেক্ট সরাসরি নিতে পারি না। এই যুক্তি দিয়ে একদল বিজ্ঞানী বলার চেষ্টা করতেছে যে মানুষ পৃথিবীতে আগন্তুক, অর্থাৎ আমরাই পৃথিবীর জন্য এলিয়েন। পৃথিবী আমাদের নিজস্ব গ্রহ ছিল না, আমরা জোর করে পৃথিবীতে এই পৃথিবীর পরিবেশ নষ্ট করে দিচ্ছি। পৃথিবীতে কলকারখানা, ফ্যাক্টরি বানায় পৃথিবীর পরিবেশ নষ্ট করে দিচ্ছি। আমরা জোর করে পৃথিবীতে বসবাস করতে যাচ্ছি, আমরা জোর করে অন্যের হক নষ্ট করতেছি, পরিবেশকে ধ্বংস করতেছি। সে যাই হোক, এই বিতর্ক অন্য বিতর্ক, আমারও কথাটা খুব সাংঘাতিক মানে মাইন্ডে লেগেছে, এবং কথাটাকে সত্যি সত্যি কেমন যেন মনে হয়, এবং যুক্তিতর্কে মনে হয় যে আমরাই পৃথিবীতে অদ্ভুত অন্য সকল প্রাণীর চেয়ে। অন্য সকল প্রাণীর ঘর বাড়ি লাগে না থাকার জন্য, যেখানে রাইট সেখানে কাইট, যে কোনো জায়গায় থাকতে পারে। মানুষের জন্য আলাদা পৃথক ঘর বাড়ি রাখতে হয়, নাহলে মানুষ বাঁচতে পারে না। অর্থাৎ পৃথিবীতে সব কিছু, একটা পানিটাও আমরা খেতে পারি না, ফুটিয়ে খেতে হয়, ডাইরেক্ট পানি বাইর করতে পারি না। ওই মাটির নিচ থেকে ডিপ টিউবওয়েল থেকে মাটি পানি উঠায় সেটা হয়তো ডাইরেক্ট খাইতে পারি, তাও কত প্রক্রিয়াজাত করা। তো পৃথিবীতে একমাত্র জীব মানুষ, যদিও আমরা মেধায় পৃথিবীর সেরা, আশাউল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে কিনা অন্য যে কোনো প্রাণীর মতন প্রকৃতিতে এই পৃথিবীতে সহজভাবে বাস করতে পারে না। বাস করতে গেলে নানান রকম মেকানিজম লাগে। সেটাও সে প্রসঙ্গ অন্যদিন হবে ইনশাল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে শুধুমাত্র আজকেরটা বলি। আজকেরটা সেটা হচ্ছে তোমার, আজকেরটা হচ্ছে আমি বলেছি আমাদের ব্রেইনে মোটামুটি 4 ভাগে 4টা পোর্শন আছে। এর মধ্যে ডাইন দিকের ব্রেইনে, ডাইন দিকে যদি হয়, ডাইন দিকে হয় আমাদের বাম পাশটা। ডাইন দিকের ব্রেইনে কোথাও যদি কোনো রক্তক্ষরণ হয় বা রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, তাহলে বাম পাশের সমস্যা, ইভেন কি প্যারালাইজ হয়ে যেতে পারে। বাম দিকে হলে ডান দিকে, সামনে হলে স্মৃতিশক্তি লব, পিছনের দিকে হলে স্পট ডেথ হয়ে যেতে পারে। আশা করি বোঝা গেছে কিনা। তাহলে আমি তোমাকে বলতে চাচ্ছি স্ট্রোক মানে কি। লেখো স্ট্রোক, লেখছো? লেখো মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত সমস্যা অথবা রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত জনিত সমস্যাকে স্ট্রোক বলে। লেখো মস্তিষ্কে রক্তক্ষরণ অথবা রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত জনিত সমস্যাকে স্ট্রোক বলে। লেখো, তাদের লেখো, একটু লেখা হচ্ছে কিনা দেখো, একটু ক্লিয়ার লেখো, দ্রুত লেখো। মস্তিষ্কে রক্তক্ষরণ অথবা রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত জনিত সমস্যাকে স্ট্রোক বলে। এখানে তো আরেকটা ছিল, খুব সাবধানে হাঁটাচলা করবা।
ধরে স্লো করতে গেলে তো সময় লাগে, ওইভাবে তো স্লো করা যাবে না। ক্লিয়ার? লেখছো কিনা? লেখছো? একটু লেখা হয়ে গেছে কিনা? কথা কমেন্ট নাই কেন? কি বাবা, নেটওয়ার্ক নাই নাকি? স্ট্রোক আমি লেখছি, আমি এইটুক লেখছো? বলছি মস্তিষ্কে রক্তক্ষরণ অথবা রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত জনিত সমস্যাকে স্ট্রোক বলে। একটু কি লেখছো? লেখছো? একটু লেখছো? মস্তিষ্কে রক্তক্ষরণ অথবা রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত জনিত সমস্যাকে কি বলে? বলো স্ট্রোক। লেখা কি হয়ে গেছে? ডান দিকের মস্তিষ্কে রক্ত হলে বাম পাশ, লেখো লেখো ডান দিকের মস্তিষ্কে রক্ত হলে বাম পাশ, শরীরের সম্পূর্ণ বাম পাশ, এবং বাম দিকের মস্তিষ্কে রক্ত হলে শরীরের সম্পূর্ণ ডান পাশ। বামে হলে ডান, ডানে হলে বাম। লেখো অবশ হয়ে পড়ে, লেখো অবশ হয়ে পড়ে, ক্রস কানেকশন। সামনের দিকের মস্তিষ্কে রক্তক্ষরণ হলে স্মৃতিশক্তি লোপ পায়, স্মৃতিশক্তি লোপ পায়, স্মৃতিশক্তি লোপ পায়। দেখো পিছনের দিকের মস্তিষ্কে রক্তক্ষরণ হলে রোগীর তাৎক্ষণিক মৃত্যু হতে পারে, তাৎক্ষণিক মৃত্যু হতে পারে। জি স্যার, জি স্যার, লেখা ক্লিয়ার? ওকে, ইয়েস স্যার। সুইটি দে, তুমি রেগুলার ক্লাস করো না তো, আজকে দেখতে পাচ্ছি। একটু ক্লিয়ার? বাস, তাহলে মোস্ট এই স্ট্রোকে তোমার যদি ফ্যামিলিতে কোনো মেম্বারের এরকম পা প্যারালাইজড হয় বা হাত পা ঝিঝি লাগে, বেশি বেশি হাত পায়ে সমস্যা দেখা দেয়, যে হাত পা অবশ হয়ে যাচ্ছে, ওনার মাথাটাকে এমআরআই করতে হবে, মাথার ব্রেইনকে এমআরআই করতে হবে। বলো কি বলছি? এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এমআরআই করতে হবে, এমআরআই করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে দেখতে পাবে যে ওনার ব্রেইনের কোনো রক্তনালীর মধ্যে অবশ্যই সমস্যা আছে, ওই সমস্যার সমাধান করলে ঠিক হয়ে যাবে। পায়ে মালিশ করে কোনো কাজ হবে না। স্ট্রোকের গল্প শেষ, তাহলে চিকিৎসা ওই অপারেশন ছাড়া কোনো রাস্তা নাই। মস্তিষ্ক আর অ্যান্টিবায়োটিক দিয়ে করা যেতে পারে দীর্ঘমেয়াদী। এক জায়গায় রক্ত থাকলে সহজ আর কি, সহজে টেনে সিরিঞ্জ দিয়ে ফুটা করে টেনে বের করে যাবে। রক্ত যদি ছড়িয়ে যায় তাহলে ওই অ্যান্টিবায়োটিক দিয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে অনেক টাফ হয়ে যায়। যাই হোক, নেক্সট টপিক লাগো ক্যান্সার। নেক্সট টপিক ক্যান্সার। ক্যান্সার পর্যন্ত লিখতে পারছো? ক্যান্সার, ক্যান্সার নেক্সট টপিক কি লেখছো বলো? ক্যান্সার নেক্সট টপিক কি বলো? ক্যান্সার। ক্যান্সার তোমরা কি ক্লাসটা একটু শেয়ার করে দাও না? ক্যান্সার লেখছো? লেখো শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধির হারকে ক্যান্সার বলে বা কর্কট রোগ। শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধির হারকে ক্যান্সার বা কর্কট রোগ বলে। শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধির হারকে ক্যান্সার বা কর্কট রোগ বলে। শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধির হারকে ক্যান্সার বা কি বলছি বলো? কর্কট রোগ। শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধির হারকে কি বলছি বলো? ক্যান্সার বা কর্কট রোগ। শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধির হারকে বলেছি ক্যান্সার বা কর্কট রোগ। শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধির হারকে লেখছো? বাস, তাহলে এই যে অস্বাভাবিক বৃদ্ধির হার, এটা আমি তোমাদেরকে বুঝাইছিলাম প্রথম ক্লাসে। আমাদের শরীরের মধ্যে কিছু কোষ প্রতি মুহূর্তে মারা যাচ্ছে, কিছু কোষ কি জন্মাচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি এমন হয় যে কোষ মারা যাচ্ছে কিন্তু নতুন কোষ ওইখানে জন্মাচ্ছে না, তাহলে ওইখানে আস্তে আস্তে এই মৃত্যু কোষের স্তূপ হয়ে যাবে, স্তূপ হয়ে যাবে। এটাকে বলি আমরা টিউমার। একটু বুঝুন কথা না? সুতরাং তোমার শরীরে কোথাও আঘাতপ্রাপ্ত হলে এটাকে অবহেলা করা যাবে না। ব্যথা পেলে ওটাকে এক্সরে করতে হবে, এমআরআই করতে হবে, দেখতে হবে যে কেন। যদি দীর্ঘমেয়াদী ব্যথা থাকে, ব্যথা যাচ্ছে না, দেখবা যে তোমার বাড়িতে যদি কোনো পেশেন্ট থাকে, তোমার দাদা দাদি, নানা নানি, বাবা মা, কোমরের ব্যথা, হাঁটু ব্যথা দীর্ঘদিন ধরে, ওই ব্যথা ভালো হচ্ছে না, ওষুধে কাজ হচ্ছে না, এমআরআই করো। আগে বোঝা যেত না, এখন বোঝা যাবে। দেখবে কোনো না কোনো রক্তনালীর মধ্যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। তো টিউমারের মধ্যে দীর্ঘদিন এরকম করে অক্সিজেনের সাপ্লাই নাই, রক্তের সাপ্লাই নাই, পুষ্টির সাপ্লাই নাই, তখন টিউমারের সেলগুলো আস্তে আস্তে ক্যান্সারের দিকে রূপান্তরিত হয়ে যাবে। সো টিউমারকে অবহেলা করা যাবে না। টিউমারকে অবহেলা করলে ক্যান্সার হতে পারে। কথা কি বুঝতে পারবে না? তো বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, বিভিন্ন ধরনের ক্যান্সার আছে। একদম দেখতে পারো, দেখো বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, যেমন দেখো বিভিন্ন ধরনের ক্যান্সার আছে।
বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, যেমন উপর থেকে শুরু করো, ব্রেইন ক্যান্সার। ব্রেইন ক্যান্সার, ব্রেইনের টিউমার হয় সাধারণত, টিউমার হতে পারে, টিউমার অবস্থায় যদি অপারেশন করে ফেলা যায় তো রোগী সুস্থ করে যাবে। এরপরে ব্রেনের ক্যান্সার যদি খুব ইমিডিয়েট ধরা যায় তাহলে হয়তো বাঁচা সম্ভব, তো ওইরকম করে ধরা পড়ে না আমাদের দেশে। সাধারণ মানুষ যারা, আমরা তো ডাক্তারের কাছে যাই কখন, যখন থার্ড স্টেজে হয়ে যায়, যখন কোনো ওষুধে কোনো কাজ হয় না তখন যাই ডাক্তারের কাছে, বড় ডাক্তারের কাছে। আর যারা ওই এমনি সুস্থ অবস্থায় শরীর সারাদিন ফলো আপ করে, মাথা ব্যথা হলে পুরো বডি চেক আপ করে নিয়ে আসলো সিঙ্গাপুর থেকে, ওগুলো ভিআইপি, আমরা তো আর ভিআইপি না। তো ওনাদের ক্ষেত্রে ওরা প্রাইমারি স্টেজে টের পেতে পারে, কিন্তু আমরা আসলে এরকম প্রাইমারি স্টেজে টের পাবো না। সুতরাং আমাদের ক্ষেত্রে ক্যান্সার হলে সমস্যায়, তো ব্রেইন ক্যান্সার, ব্রেইন ক্যান্সার মস্তিষ্কে হয়, কিছু করার নাই ভাই, চিকিৎসা একমাত্র থেরাপি ছাড়া কোনো রাস্তা নেই। ব্রেইন ক্যান্সার। তারপরে নিচে আসি থাইরয়েড ক্যান্সার। থাইরয়েড ক্যান্সারটা কোথায় বলো? গলায়। এই যে গলায়, এখানে আমাদের এই গ্ল্যান্ডটাকে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড, বা বাংলায় বললে থাইরয়েড গ্রন্থি। এখান থেকে হরমোন নিঃসৃত, এক ধরনের হরমোন থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। এই থাইরক্সিন হরমোনটা বেশি নিঃসৃত হলেও সমস্যা, কম নিঃসৃত হলেও সমস্যা। তো এই থাইরয়েড ক্যান্সার হতে পারে যারা স্পিচ ডেলিভারি করে, বেশি বক্তা, আমার মতন বক্তৃতা দেয়, এদের হতে পারে, গান গায়, শিল্পী, তারপরে মনে করো গলার উপর টর্চার করে বেশি, এদের হতে পারে। হ্যাঁ, তো এই গলার ভেতরে আর কি, গলার মধ্যে থাইরয়েড গ্ল্যান্ড। নিচের দিকে আসো, মেয়েদের ক্ষেত্রে হয় ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার, এই বাংলাদেশের সবচেয়ে দুঃখের কথা হচ্ছে বাংলাদেশের 55% মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এখন। এর 55 মানে বুঝো, 100 জন মহিলার মধ্যে 55 জন, তার মানে কি ইন অ্যাভারেজ সবাই। 40 বছরের পরেই মেয়েদের ব্রেস্ট ক্যান্সার বাংলাদেশে সবচেয়ে বেশি হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে 40-এর পরে। আমার আমার ব্রেস্ট ক্যান্সারে আমার নিজের পরিবারে আমার খালা, একটা খালা এখনো ইন্ডিয়া চিকিৎসা আছে, আমি জানি না আসতে পারছি কিনা, ওনার অবস্থা খুবই খারাপ। ওনার বয়স কত, 42 বা বিলো 45, 43-44-এর মধ্যে হবে। আর একটা খালা তো মারা গেল কয়েকদিন আগে, ব্রেস্ট ক্যান্সার। মানে সবচেয়ে বড় খালাটা, আমার আপন সবচেয়ে বড় খালাটা, সেটাও মারা গেছে ব্রেস্ট ক্যান্সারে। ব্রেস্ট কেটে ফেলছে, তবুও কিন্তু বাঁচানো যায়নি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে মানে যখন ছড়িয়ে যায় তখন সবাই এটা ট্রিটমেন্ট করতে যায়। ইমিডিয়েট ইনিশিয়াল অবস্থায় যখন, তখন সে কেউ এটা নিয়ে মাথা ঘামায় না। ব্রেস্ট ক্যান্সারের পূর্ব লক্ষণ হচ্ছে ব্রেস্টের মধ্যে টিউমার থাকে, টিউমার। দেখবা যে তুমি তুমি নিজে নিজে চাপ দিয়ে তোমার ব্রেস্টে দেখতে পারো, মেয়েদের জন্য। ছেলেদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হয় খুব কম, রেয়ার। মেয়েদের ক্ষেত্রে তোমরা নিজেরা নিজেরা এটা পরীক্ষা করতে পারো, নিজে নিজে চাপ দিয়ে দেখবা যে কোথাও যদি শক্ত গুটির মতো দেখো, তাহলে এটাকে গুটির মতো দেখো, এই গুটির মতো দেখো, যদি শক্ত ব্যথা লাগে তাহলে ডাক্তারের একটা শরণাপন্ন হতে হবে। মনে রাখতে হবে, এটা বাসায় ওই হোমিও ওষুধ খেয়ে ট্রিটমেন্ট করতে চাও, হ্যান ত্যান করলে এগুলা কিন্তু ভালো হবে না, আলটিমেটলি এটাকে ক্যান্সার পর্যায়ে চলে যাবে। টিউমার অবস্থায় যদি কেউ টিউমারটাকে অপারেশন করে ফেলে, এটা কোনো সমস্যা নাই, কিছুদিন পরে কিন্তু ওই ফাঁকা জায়গা ফিলিং দিকে হয়ে যাবে, আমাদের মাংসপিণ্ড বাড়ে। এই যে আমি তোমাদের সামনে কথা বলছি, তোমরা কি জানো? বেশিরভাগই জানো না হয়তো, আমার ফেস কিন্তু মিনিমাম 40 না হলেও 35% আমার ফেসের প্লাস্টিক সার্জারি করা আছে। 30 থেকে 35% প্লাস্টিক সার্জারি করা আছে। আমার ঠোঁট, ওপরের ঠোঁটটা প্লাস্টিক সার্জারি করা, আমার নাক প্লাস্টিক সার্জারি করা, আমার কপাল প্লাস্টিক সার্জারি করা। সে অনেক গল্প, সে অন্যদিন বলবো, লাস্টের দিন বলবো এই গল্পটা, আগামীকালকে বলবো। এই আমার প্লাস্টিক সার্জারির গল্প বলবো। আমার ফেসের কিন্তু প্লাস্টিক সার্জারি করা আছে। আমার কিন্তু আজ থেকে 5 বছর, কি বলে, 5 বছর আগে চেহারা আমার এরকম ছিল, 5 বছর, 3 বছর আগে চেহারা এরকম ছিল না আমার। হ্যাঁ, 3.5 বছর আগে আমি এই অ্যাক্সিডেন্টটা করছিলাম, সেটা হচ্ছে 2016 সালের 10ই নভেম্বর, মানে 16 শেষের দিকে। তার মানে 17, 18, 19 চলে গেছে, 3.5 বছরের কাছাকাছি। তো 3.5 বছর সময়, 3.5 বছর আগে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম। ইটস এ ভেরি মাচ লেট ব্লাড ইন মাই লাইফ। আমার জীবনের এই 3.5 বছর আগের আমি আর 3.5 বছরের পরের আমির মাঝখানে অন্তপক্ষে 10 বছরের গ্যাপ হয়ে গেছে। তো মানে লাইফ হ্যাজ নট এ সিঙ্গেল ব্যাগ স্পেস, জীবনের কোনো ব্যাগ স্পেস নাই। তো এরকম করে জীবনের যে কোনো সময় ধাক্কা তোমার আসতেই পারে। তো আমার ওই ধাক্কাটা না আসলে আমি হয়তো আজকে অনেক অন্য জায়গায় থাকতে পারতাম। যদি এগুলো বলার ঠিক না, ইসলামে নিষেধ আছে যে আমার ভাগ্যেই ছিল, এটা মেনে নিতে হবে।
আমার একটা রেডিক্যাল গ্রোথ ছিল, মানে উন্নতির গ্রাফ ছিল, প্রায় আকাশচুম্বী গ্রোথ এগিয়েছিল, মানে দুর্দান্ত গতিতে আগাচ্ছিলাম। হঠাৎ করে একটা ধাক্কা এসে আমার জীবনের, মানে এক ধাক্কায় আমাকে একদম জীবন থেকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে, ছিটকে ফেলে দিয়েছে। আজকে এই জায়গায় দাঁড়ানোর কথা ছিল না, আরও এগিয়ে যাওয়ার কথা ছিল আমার। তো যাই যেতে পারিনি ওই একটা অ্যাক্সিডেন্টের কারণে। আই এম নট ফিট স্টিল নাও, আই এম নট ফিট 100% স্টিল নাও। আমি হয়তো 80-90% সুস্থ আছি। আমি এখনো 10 or 20% আমি এখনো অসুস্থ। ওই 3.5 বছরের ইফেক্ট আমার মধ্যে এখনো আছে। 10 থেকে না হলেও 20% অসুস্থ স্টিল নাও। তো যাই হোক, আমি তোমাকে বলি যে আমি বললাম যে এই যে সেলগুলো আস্তে আস্তে বাড়ে, আমার ঠোঁটটা কিন্তু আরো বাঁকা ছিল আস্তে আস্তে, তোমরা হয়তো খেয়াল করেছো কিনা। এটা কিন্তু উপরের ঠোঁটটা কিন্তু আমার বানানো হয়েছে, নিচেরটা কেটে। আগামীকালকে সে গল্প বলবো কি করে হইলো, কেমনে হইলো, আজকে কত সময় হবে না। তো এক্ষেত্রে তোমার আমি বলতে চাচ্ছি যে এই সেলগুলো আস্তে আস্তে বাড়ে আমাদের। সুতরাং তুমি যদি তোমার ব্রেস্টের কোথাও টিউমার কেটে ফেলো, খেলার প্রয়োজন হয়, তো কোনো সমস্যা নেই, ওটা ফিল ইন দি গ্যাপ হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে, 2-3 বছরের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু টিউমার অবস্থায় কেউ এটাকে অপারেশন করতে চায় না। টিউমার অবস্থায় দুনিয়ার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দেখে, হাতুড়ি ডাক্তার দেখায়, বড় ডাক্তারদের কাছে যায় না, এটা করা যাবে না, সিরিয়াস হতে হবে। তা ব্রেস্ট ক্যান্সার, তা ব্রেস্ট যদি তোমার পরিবারের কারো এরকম দেখা যায়, তোমার মা বা তোমার খালা, কোনো কথা নেই, তুমি বলবা ব্রেস্ট ক্যান্সার পর্যায়ে চলে গেছে, কেটে ফেলো ব্রেস্ট। উনি হয়তো আবেগে বলবে না আমার শরীরে একটা অঙ্গ আমি কাটবো না, হ্যাঁ ত্যান এগুলো বলবে, কিন্তু ব্রেস্টের কাজ কি? ব্রেস্টের কাজ একটাই, সেটা ব্রেস্ট ফিডিং, বাচ্চাদেরকে দুধ খাওয়ানো। ইটস নট এসেনশিয়াল, ইটস নট এসেনশিয়াল পার্ট অফ হিউম্যান বডি, এটা এক্সটেনশন, পেরিফেরাল ডিভাইস। অর্থাৎ এটাকে তুমি যদি কেটে ফেলো, তোমার শরীরে তুমি বেঁচে থাকতে কোনো সমস্যা হবে না, তোমার কোনো রকম কোনো অর্গানের সঙ্গে এটা কোনো সমস্যা নেই। এটা একটাই কাজ, ব্রেস্ট ফিডিং করা। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার মায়ের তো আর ব্রেস্ট ফিডিং এর কোনো ব্যাপার নেই। সুতরাং যদি শোনো কখনো যে তুমি যদি এরকম কোনো লক্ষণ শোনো, কোনো কথা নেই, অপারেশন করে ব্রেস্ট কেটে ফেলো। না হলে কয়েকদিন পরে তোমার মায়ের থাকবে না, ব্রেস্ট কাটতে পারছো না, কয়েকদিন পরে মায়ের, আর মা তো পৃথিবীতে সবচেয়ে অমূল্য সম্পদ, মায়ের সাবস্টিটিউট কিছু হতে পারে বলো? সুতরাং এই মূর্খতা যদি দেখাও, আবেগ দেখাও যে বাবা এইসব তো আমি বলতে পারবো না, এইসব আমি করতে পারবো না, তুমি মূর্খ, তুমি আবেগী। তোমার লজ্জা নিয়ে তুমি কবরে গিয়ে তোমার মায়ের যখন মরে যাবে তখন লজ্জা দেখাইও। সো ডান বি আওয়ার ইমোশন, প্লিজ কন্ট্রোল ইউর ইমোশন। ব্রেস্ট ক্যান্সার দেখা গেলে আমার সাজেশন, নো ট্রিটমেন্ট, জাস্ট ব্রেস্ট কেটে ফেলবা। তোমার ইচ্ছা, আমি আমারটা বললাম। তুমি থেরাপি দিবা, কেমোথেরাপি দিবা, লেজার থেরাপি দিবা, কোনো থেরাপি কোনো কাজ হবে না, আলটিমেটলি ক্যান্সার ছড়িয়ে যাবে। এটা আমি আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলছি। আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমার খালা, বললাম না 3টা খালা, আমার নিজেদের 2টা মারা গেছে, আপন 2টা, আরেকটাই যে এখন কি বলে মৃত্যু মুখে, স্টিল এখনো ভারতে আছে, এই লকডাউনের কারণে ভারত থেকে আসতে পারেনি। সুতরাং আমি জানি এটা ভয়াবহতা কি জিনিস, আমি এদের কাছে থেকে দেখেছি, তো দেখে আমি আমার এক্সপিরিয়েন্স বলতেছি। সুতরাং তুমি যদি সতর্ক না হও, তাহলে পরবর্তীকালে ধরা পাবা। ব্রেস্ট ক্যান্সার সুবিধা একটা আছে মেয়েদের ক্ষেত্রে, কিন্তু 40 বছরের আগে ব্রেস্ট ক্যান্সার হয় না, 40-এর পরে। 40-এর পরে, তো 40-এর পরে তোমাকে, 40-এর আগেই তোমাকে ভ্যাকসিন দিয়ে নিতে হবে, যদি পারো ভ্যাকসিন দিয়ে নিবা। ওরকম প্রবলেম দেখা যদি টিউমার অবস্থা যদি থাকে, তো টিউমার অপারেশন করে ভ্যাকসিন দিয়ে নিবা। ভ্যাকসিন পাওয়া যায়, টিকা পাওয়া যায়, ব্রেস্ট ক্যান্সারের সুবিধা একটা আছে। আর ভ্যাকসিন দিয়ে দিলে তুমি সেভ হয়ে গেলা। আশা করি আমি বুঝাতে পেরেছি। কঠিন একটা রোগ, স্পেশালি এটা মেয়েদের জন্য বলা। তাহলে যাই হোক, এটা গেল ব্রেস্ট ক্যান্সার। তারপরে ছেলেদের ক্ষেত্রে হয় ফুসফুস ক্যান্সার। ফুসফুস ক্যান্সার, এই বুকের ভেতরে ফুসফুস আছে, ফুসফুস ক্যান্সার। ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে বক্তব্যটা কি? ফুসফুস ক্যান্সার তো জানোই সবাই, বিড়ি খাও, বেশি করে বিড়ি খাও, ফুসফুস ক্যান্সার হবে। এই যে করোনা ভাইরাস এই মুহূর্তে ইনফেকশন করতেছে কোথায়? ফুসফুসে। তো ফুসফুসের এই সিগারেট খেলে স্তর পড়ে যায়, সেক্ষেত্রে যে তামাক বা নিকোটিনের যে স্তর পড়ে যায়, সেক্ষেত্রে ফুসফুসের সেলগুলোকে ড্যামেজ করে দিতে চায়, সেক্ষেত্রে হতে পারে। তুমি কথা না এই, তো সেক্ষেত্রে ফুসফুস দুর্বল হতে পারে, ফুসফুস ক্যান্সার। অথবা বিড়ি না খেলেও হতে পারে, ধোঁয়া, যে কোনো ধোঁয়া, রান্নাঘরে যারা কাজ করে খড়ি দিয়ে, গ্রামের মানুষরা করেন, আমাদের মা খালারা তো ওগুলা দিয়ে করে, ওনাদেরও হতে পারে। বা অথবা যারা বেশি ওই যে কলকারখানায় কাজ করে বেশি, যেখানে মনে করো যে কেমিক্যাল দিয়ে, রিয়াজেন্ট দিয়ে কাজ করায় বেশি, এদেরও ফুসফুস ক্যান্সার হতে পারে। স্পেশালি ঢাকা শহরে আমরা যারা বাস করি, ঢাকা শহরের বাতাসে সীসার পরিমাণ অনেক বেশি, এখানে বিড়ি না খেলেও সিএফসি গ্যাসের পরিমাণ অনেক বেশি, এখানে ক্যান্সার তোমার হতেই পারে। আমরা সবাই রিক্সে আছি ফুসফুস ক্যান্সারের, ঢাকা শহরে যারা বাস করি। এই জন্য চাকরি নিয়ে গ্রামে চলে যাও, সরকারি চাকরি নিয়ে গ্রামে চলে যাও, ওখানে গিয়ে ফ্রেশ বাতাসে থাকো। ওকে, তারপরে আমরা বলি এই গেল
ফুসফুস ক্যান্সার নাম্বার 5 এ আমি বলি ফুসফুস, নিচে নামতেছি আস্তে আস্তে, পাকস্থলীর ক্যান্সার, পাকস্থলীতে ক্যান্সার। এখন লিভার ক্যান্সার আমি বলবো না, কারণ আমি তোমাকে ওই যে লিভার সিরোসিস পড়াইছি হেপাটাইটিস বি এর ক্ষেত্রে, ওটা দিয়ে চলবে, ওই একই জিনিস। পাকস্থলীতে ক্যান্সার, সেক্ষেত্রে যদি খুব ছোট বয়সে বাচ্চাদের ধরা পড়ে তাহলে ভালো হয়ে যায়। এটাকে ওই কেটে ফেলে টান টান করে দুটা কি বলে ওই নাড়ি ভুড়ি জোড়া দিয়ে দিলে হয়ে যাবে, কিন্তু বুড়া বয়সে এগুলো হয় না, হতে চায় না, আর্টিফিশিয়াল দিয়ে বাঁচানো যায় না। পাকস্থলীতে ক্যান্সার নাম্বার 6, নিচের দিকে আমি আস্তে নামতেছি। সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হতে পারে যেটা ক্যান্সার, সেটাকে বলা হয় প্রস্টেট ক্যান্সার। প্রস্টেট ক্যান্সার এটা হচ্ছে অন্ডকোষ, অন্ডকোষ বুঝতো না, অন্ডকোষ যেখানে স্পাম তৈরি হয়, শুক্রাণু তৈরি হয়, ছেলেদের ব্যাটারি, যে দুইটা ব্যাটারি আছে না, এই ব্যাটারি দুইটাকে বলতেছি, এই ব্যাটারি দুইটার মধ্যে 50-এর পরে ক্যান্সার তৈরি হয়। বাংলাদেশে হচ্ছে, অ্যাভেলেবেল হচ্ছে, 50 ক্রস হয়ে গেলেই তখন আর কিছু করার নেই, ক্যান্সার হয়ে গেলে অন্ডকোষ কেটে ফেলে দিতে হবে। অন্ডকোষ কেটে ফেললে তুমি মরবা না, ছেলেরা কোনো সমস্যা নেই, বেঁচে থাকবে, কিন্তু ওই যে মানে সেক্সুয়াল প্রোডাক্টিভিটি বা ওই ধরনের কোনো রেসপন্স হবে না। অর্থাৎ পাঠা আর খাসির পার্থক্য বোঝো? পাঠা চেনো? পাঠা গ্রামে যাদের বাড়ি, পাঠা আর খাসি কোনটা পুরুষ কোনটা স্ত্রী? দুটাই পুরুষ ছিল, কিন্তু পরবর্তীকালে একটাকে হিজড়া বানাই দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো কিনা? পুরুষ কিন্তু হিজড়া, খাসি কিন্তু পুরুষ, কিন্তু কি এখন পুরুষ নাই, হিজড়া। তাহলে খাসির যে অন্ডকোষ কেটে ফেলছে, তাহলে খাসি কি মারা যায়? কোনো সমস্যা নেই, প্রস্রাবের সাথে অন্ডকোষের কোনো সম্পর্ক নাই, এটা নালী আলাদা। অন্ডকোষের কাজ হচ্ছে স্পাম তৈরি করা, শুক্রাণু তৈরি করা। আমার কথা কি বুঝতে পেরেছো? তো ছেলেদের ক্ষেত্রে এটা হতে পারে প্রস্টেট ক্যান্সার, মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে জরায়ু ক্যান্সার, নাম্বার 7 জরায়ু ক্যান্সার। জরায়ু ক্যান্সার মেয়েদের ক্ষেত্রে হয় জরায়ু ক্যান্সার। জরায়ু ক্যান্সার মানে, জরায়ু ক্যান্সার তোমাদের চান্স কম, মেয়েদের চান্স, তোমরা এখন যারা আধুনিক মেয়েরা আছো তোমাদের তো বিয়ে শাদী হয় অনেক দেরি করে, কিন্তু তোমাদের এই চান্স কম। কিন্তু তোমার মা খালা, আমার মা খালা যারা পৃথিবীতে বেঁচে আছেন, তারা এইটার মধ্যে খুব রিস্কে আছে, কারণ ছোট বয়সে বিয়ে হয়ে যায়। আমাদের মা খালাদের অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে না, তোমাদের মা খালারও সব বেশিরভাগই, হয়তো 2-1 আছে, যেমন আমার মায়ের 16 বছর বয়সে বিয়ে হয়েছে, 16 বছর বয়সে ওনার একটা সন্তানই হয়ে গেছে। আমার বোন 18 বছর বয়সে আমি হয়েছি, এই দেখা যাচ্ছে 20-22 বছর বয়সে, 22 বছর বয়সে আমার একটা ভাই হয়েছে। তো ওরা কিন্তু নর্মাল ডেলিভারি হতো, সিজার টিজার হইতো না। তো সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হলে এই জরায়ুর উপরে চাপ পড়ে এবং জরায়ু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, তো জরায়ুতে তখন ক্যান্সার হওয়ার চান্স থাকে নর্মাল ডেলিভারিতে। এই জন্যই জরায়ু ক্যান্সারের টিকা দিয়ে নিতে হয়। কথা কি বুঝছো? মেয়েরা তোমরা যারা বিয়ে করে ফেলছো, তোমরা এখন জরায়ু ক্যান্সারের টিকা নিয়ে নিবা আর কি, জরায়ু ক্যান্সারের টিকা নিয়ে নিবা। এখন স্ত্রী অবস্থা না, বিয়ের পরে নিবা আর কি, বিয়ের পরে জরায়ু ক্যান্সারের টিকা নিয়ে নিবা। যারা করে ফেলছো তারা টিকা নিয়ে নিবা, টিকা নিয়েই বাচ্চা কাচ্চা নেওয়া বুদ্ধিমানের কাজ আর কি, বুঝতে পেরেছো কিনা? এই জরায়ু ক্যান্সারের টিকা, এই টিকাটা নিয়ে নিবা আর কি। তো সেটা আমি আপাতত তোমাকে বলতেছি যে এই জরায়ু ক্যান্সার যদি ধরা পড়ে তোমার মা খালা বা মুরব্বীদের কারো, তাহলে লজ্জা পাওয়ার কিছু নাই ভাই, এটা বাড়িতে গল্প করতে হবে। ছেলেরা গল্প করতে পারো, মায়ের সাথে নিজে বলতে লজ্জা পাইলে বোনকে বলবা, ভাবিকে বলবা, ওরা বলবে যে মা তোমার কি এরকম কোনো সমস্যা আছে নাকি, যে রক্ত পড়ে, তোমার তো মেনোপজ হওয়ার কথা ছিল 50 বছর বয়সেই, কিন্তু তোমার রক্ত পড়তেছে 55 বছর বয়সে, বা কোনো সমস্যা, প্রস্রাব জ্বলাপোড়া করে, তাহলে ডাক্তারের কাছে পরীক্ষা করে দেখতে হবে কি সমস্যা। কারণ কিন্তু আগের যুগের মহিলারা জরায়ু ক্যান্সার রিস্কে সবাই আছে, যদিও এটার ভ্যাকসিন পাওয়া যায়। তবে টিউমার যদি কারো কখনো জরায়ুতে হয়, টিউমার অপারেশন করে ফেলতে হবে, অপারেশন করে ফেলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভ্যাকসিন নিয়ে নিবা। কথা কি বুঝতে পেরেছো কিনা? জরায়ু ক্যান্সারও ভ্যাকসিন বা টিকা পাওয়া যায়। তো এটা তোমরা যারা শুনতেছো ক্লাস মেয়েরা, তোমরা এটা খুব বেশি রিস্ক না, কারণ এখন তোমরা অনেক আধুনিক, অনেক সতর্ক থাকো, কিন্তু তোমার মা খালা যারা আছে এরা খুব রিস্কে থাকে, সুতরাং সাবধানে থাকতে হবে। তারপরে তোমরা বিয়ের পরে এই জরায়ু ক্যান্সারের টিকা দিয়ে নিবা। আরেকটা ক্যান্সারের কথা বলে আর্ট, এটা হচ্ছে কোলন ক্যান্সার। ওই যে কালকে 3-4 দিন আগে বা 5 দিন আগে মারা গেল ইন্ডিয়ান একটা নায়ক, উনি আরো কোলন ক্যান্সার হয়েছিল। কোলন ক্যান্সার এটা হচ্ছে তোমার কি বলে, বেসিক্যালি এটা অ্যালকোহল টাইপের পদার্থ বেশি যারা খায়, আই রিপিট, অ্যালকোহল, অ্যালকোহল মানে মদ, মদ যারা বেশি খায়, যারা শাকসবজি খায় কম, যারা, আই রিপিট, যারা শাকসবজি খাই না, আমরাই তো, আমারও শাকসবজি খুব বেশি পছন্দ না, ভাল লাগে না, মাংস ছাড়া ভাল লাগে না, তো সবাই এরকম বেশিরভাগ মানুষই আছি। তো
তো দেখা যাচ্ছে যে আমরা ইভেন যারা বাইরে থাকি, মেসে থাকতাম, স্টুডেন্ট অবস্থায় হলে থাকতাম, হ্যাঁ, হোস্টেলে থাকতাম, এই ভাজা পোড়া তেল পোড়া বেশি, যেমন এই মুহূর্তে আমরা তেল খাই না সবাই, রমজান মাসে বেশি বেশি ভাজা পোড়া খাই, ভালোও লাগে না না খেলে। তো একটু কম কম করে খাইতে হয় আর কি, না খাইলে একান্ত তো আমাদের চলে না। তো যারা বেশি খাও, এই যে বার্গার খাও, হ্যান ত্যান খাও, বা এরা কিন্তু কোলন ক্যান্সারের ঝুঁকিতে সবচেয়ে বেশি ভুগবে। সুতরাং কোলন ক্যান্সার হচ্ছে তোমার ওই মলদ্বারের উপরে ফেটে যাবে, ক্রাক হয়, ওই জায়গায় পৌঁছে যায়, ওই মলদ্বারের ওই মলদ্বার পর্যন্ত কেটে ফেলে দিতে হবে। এই হুমায়ুন আহমেদের মলদ্বার পর্যন্ত কেটে ফেলে দিয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। হুমায়ুন আহমেদ বাংলাদেশের শ্রেষ্ঠ কথা সাহিত্যিক। তোমরা যারা স্টুডেন্ট সবাই রিক্সার, যারা হলে থাকো বেশি, টাইট হয় প্রথমের দিকে, হয় না যে বাথরুমে যাচ্ছ টাইট, আমারও টাইট হয়, সত্য কথা এটাই। আমি খুব হিসাব করে চলি, তারপরও এদিক সেদিক হলে টাইট হয়ে যায়, বুঝো না? পায়খানা করতে টাইট হয়, এটা খুব বেশি যখন আমরা প্রেশার ক্রিয়েট করি, হ্যাঁ হচ্ছে না কেন, আরো জোরে জোরছে বলো, এইও, তখন আর কি ক্রাক হয়ে যাবে, ওই মলদ্বারের মধ্যে ফেটে যাবে। হ্যাঁ, মলদ্বারের মধ্যে একবার ফাটলে রক্ত বেরা শুরু হবে, তখন ওইখানে তোমার ওই যে ইনফেকশন হয়ে যাবে, আস্তে আস্তে ঘা হয়ে যায়। ঘা হয়ে গেলে, ঘা যদি মেজর পর্যায়ে চলে যায়, আমরা যদি কোনো ট্রিটমেন্ট না করি, তখন এটা ক্যান্সারের দিকে রূপান্তরিত হয়ে যায়। আমার কথা কি বুঝতে পেরেছো কিনা? কথা কি ক্লিয়ার বোঝা গেছে কিনা? ক্যান্সার হয়ে যায়। তো ক্যান্সার পর্যায়ে গেলে কি তোমার ক্যান্সারের চিকিৎসাতে একটা সার্জারি অপারেশন করে কেটে ফেলতে হবে, তাহলে মলদ্বার কেটে কি তুমি আরএফএল এর থ্রেড পাইপ লাগাই দিবা, ঢাকনা খুলে দিলে ডাইরেক্ট পড়বে, ঢাকনা দিয়ে দিবা, এমনটা তো হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং ট্রিটমেন্ট একটাই, বেশি করে শাকসবজি খেতে হবে। বেশি করে শাকসবজি রান্না করাই কষ্ট। এই যে আমি আমার বউ থাকি, আমরা শাক আনতে পারি না ভয়ে। কেন? রান্না করতে হয়, ভুয়া নাই এখন, খুবই কষ্ট রান্না করা, ধোয়া, ভেজাল, মেলা ভেজাল, কথা। এই জন্যই তারপর আর কি যতটুকু পারা যায় কষ্ট করে হলেও করতে হবে। আঁশ জাতীয় খাবার খেতে হবে, মানে আঁশ জাতীয় খাবার খেলে এই ব্যাকটেরিয়াগুলোকে ব্রাশিং করে নিয়ে বের করে যায়। আর যদি প্রোটিন বেশি যদি খাই আমরা, তাহলে এই ব্যাকটেরিয়াগুলো আরো সংখ্যা বৃদ্ধি ঘটায়। সংখ্যা বৃদ্ধি ঘটায় তোমার ওই মলদ্বারের মধ্যে, বা ওই উপরে মলদ্বারের পিচ্ছির যে রস থাকে, এই রসটাকে খেয়ে ফেলে, ওটা শুকায় কটকটা হয়ে যাবে। এবার যদি তুমি জোরসে প্রেশার দাও, ক্রাক হয়ে যাবে, ফেটে যাবে। মনে করো শাটার না বা দোকানের তো গিরিজ নাই, তাহলে কটকট করবে না? তো মলদ্বারের পিচ্ছিল রসটাকে খেয়ে ফেলে কে? ব্যাকটেরিয়া। আর ব্যাকটেরিয়া যদি খেয়ে ফেলে তো শুকায় যাবে, এবার আর মল পায়খানা নামতে চাবে না। দিস ইজ, এর ফলে কি হতে পারে? আলটিমেটলি কোলন ক্যান্সার হতে পারে। আশা করি আমার এই পর্যন্ত বোঝা গেছে। নাম্বার 9, আরেকটা ক্যান্সারের কথা বলে শেষ, এটা হচ্ছে ব্লাড ক্যান্সার। ওকে, আরেকটা কথা বলো, সেটা হচ্ছে ব্লাড ক্যান্সার। নাম্বার 9, এটাই শেষ কথা ক্যান্সারের কথা, ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সার তো বুঝুই, রক্তের সেলগুলো, রক্তের মধ্যে যে সেলগুলো আছে, এই সেলগুলো নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেল রক্ত উৎপাদন ক্ষমতা থাকে না, রক্ত দিয়ে বাঁচাইতে হয়। প্রথমের দিকে 6 মাস, পরের দিকে দেখা যায় 3 মাস, 15 দিন, 10 দিন, 7 দিন, 5 দিন, 4 দিন, এমন করতে করতে সকালে দিচ্ছ, বিকালে যত ফুটা ফাটা আছে সবগুলো দিয়ে রক্ত বের হয়, দাঁতের ফুড়া, লোমের গোড়া, প্রস্রাব, পায়খানা, সব দিক দিয়ে রক্ত বের হয়ে যায়। এটাকে বলা হচ্ছে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সারের চিকিৎসা একটা পার্মানেন্ট চিকিৎসা আছে, আর কোনো ক্যান্সারের তো এরকম সার্জারি ছাড়া পার্মানেন্ট চিকিৎসা নাই। ব্লাড ক্যান্সারের চিকিৎসা আছে বোন মেরু ট্রান্সপ্লান্টেশন করতে হয়, তো সেটা পরে লিখে দিচ্ছি। আপাতত এই ক্যান্সারগুলোকে, তো আরেকটা ক্যান্সারের কথা বলি, স্কিন ক্যান্সার। এটা আমাদের দেশে হয় না, কারণ আমরা কালা। স্কিন ক্যান্সার বা চর্ম ক্যান্সার আর কি, স্কিন ক্যান্সারের শ্বেতাঙ্গদের হয় ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাবে। আমাদের শরীরে স্কিনে মেলানিন বেশি, তো মানে আমি তো পাই না ইউভি রে। আজকে এই যে বাসার বাইরে 20-25 মিনিট একটু দাঁড়াইছিলাম রোদ লাগানোর জন্য। এটা আমাদের শরীরে প্রতিদিন 20 মিনিট সূর্য আলো লাগানো জরুরি। কিন্তু যারা শ্বেতাঙ্গ, ওদের শরীরে তো শ্বেতাঙ্গ যারা, ওদের শরীরে তো মেলানিন কম, সূর্যের ইউভি রে বা আল্ট্রাভায়োলেট রে ডাইরেক্ট রিয়াকশন করে, ডাইরেক্ট রিয়াকশন করে, তার মধ্যে কি বলে ক্যান্সার সৃষ্টি করে। এটা যে স্কিন ক্যান্সার। এই গেল ক্যান্সারের গল্প। আমি ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি লাগবো। আপাতত এইটুকু কি তোমরা বুঝতে পেরেছো? বুঝতে পারলে একটু কমেন্টে লিখে ফেলো, নিজ নিজ ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার প্রশংসা করো। যদি তুমি মুসলিম হও, লেখো আলহামদুলিল্লাহ। হিন্দু হলে হিন্দুদের মতো তোমার ধর্মে লিখবা, খ্রিস্টান হলে খ্রিস্টান ধর্মে লিখবা, বৌদ্ধ হলে বৌদ্ধদের হিসাব মতো লিখবা, নিজ নিজ ধর্মের লেখো, কোনো রকম কোনো সংকোচ ছাড়া। আমি হাবিব উদার, তোমাদের হাবিব স্যার উদার, কোনো ধর্মীয় কখনো কোনো রকম কোনো কঠোরবাদী আমার কাছে নেই। তুমি তোমার প্রশংসা তোমার সৃষ্টিকর্তার, তোমার ধর্মীয় কনসেপ্টে করো ইনশাল্লাহ। ওকে, তো যারা মুসলিম আছে তারা লিখতে পারো আলহামদুলিল্লাহ। দেখে একটু শুনছি কিনা কমেন্ট একটু দেখি প্লিজ। যারা ব্লাড ডোনেট করে তাদের কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, ব্লাড ডোনেট করা ভালো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো, আমিন।
ওকে ক্লিয়ার স্যার, স্যার ইউ আর গ্রেট। মাহমুদুল ইসলাম গুড, থ্যাংক ইউ। জি ভাই আমারও, আমি কলা খাই বেশি। হ্যাঁ গুড থিং। রেবুল রেবুল বেশি করে কলা খাবা। রুবেল কলা বেশি করে খাবে, খুবই কলা খাবে, আমিও খাই। হ্যাঁ ফেরদৌস জি স্যার ক্লিয়ার, একটু ক্লিয়ার। আলহামদুলিল্লাহ কত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লেখছো। মুসলিমরা আলহামদুলিল্লাহ লেখো, অন্য যারা আছো অন্য ধর্মের নিজ ধর্ম অনুযায়ী লেখো, নিঃসংকেতে লেখো। তুমি আমার কাছে, তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যে আছো কোনো সমস্যা নাই ভাই, তুমি আমার কাছে একটু এক চুল পরিমাণ কোনো পক্ষপাতিত্ব পাবা না। তুমি তোমার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব। তোমরা নিজ ধর্মের অনুযায়ী সৃষ্টিকর্তার প্রশংসা করো। ওকে থ্যাংক ইউ। সুইটি বলছে জয় রাম, ওকে থ্যাংক ইউ। সবাই নিজের মতো করে সৃষ্টিকর্তার প্রশংসা করো, তুমি তোমার মতো করে। বুঝেছি, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। ওকে গুড থ্যাংক ইউ। হরে কৃষ্ণ বলছে নিতাই চন্দ্র সরকার। ওকে নেক্সট নেক্সট, কই আর কই লাইভে তো অনেকে আসো দেখতেছি এখনও, 24 জন, তোকে 24টা তো পাইতে পারি, স্টিল 24 জন দেখতে পাচ্ছি লাইনে যারা সরাসরি তাকিয়ে আসো। আর যারা যাওয়া আসার মধ্যে আস তাদের হিসাব কাজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ। এইটুকু বোঝা গেছে নাকি? ওকে গুড। তোমরা একটু শেয়ার করে নাও, একটু শেয়ার করে নাও। এই পর্যন্ত 5 বার ব্লাড ডোনেট করছি, কোনো সমস্যা নাই মাহমুদুল, তুমি ব্লাড ডোনেট করবা। ব্লাড ডোনেট করার সময় তোমরা অনেকে বলছো ব্লাড ডোনেট করলে কোনো সমস্যা আছে নেই, কোনো সমস্যা নাই। তবে খেয়াল করবা যে সিরিঞ্জটা তোমার শরীরে ঢুকায়, যে সিরিঞ্জটা তোমার শরীরে ঢুকায় এটা তুমি ইনটেক হয়, শুধু এইটুকু। আর ব্লাড দান করবা 6 মাস পর পর করতে পারো, অথবা বছরে একবার করো, অত দরকার নেই, বুঝছো না? বাংলাদেশে মানুষ অনেক বেশি, 6 মাস পর পর লাগে না, 1 বছরে একবার যদি করলো তাহলে চলবে। আমি অনেকদিন করি না, আগে খুব করতাম, মানে আগে খুব করতাম, এখন ওইরকম হয়ে ওঠে না আর কি, ব্যস্ততার কারণে হয় না। যাক আমার রক্ত খুব অ্যাভেলেবেল, ও পজিটিভ, ও পজিটিভ। তো ব্লাড দান করলে ব্লাড ক্যান্সারের সাথে ব্লাড দানের কোনো সম্পর্ক নেই, যে ভুয়া। ব্লাড ক্যান্সার তোমার এমনিও হতে পারে, নাও হতে পারে, এটা আল্লাহ জানে, একমাত্র তোমার সৃষ্টিকর্তা আল্লাহ নোস। যাক আমরা এখন ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি বলি, তা আমি একটু লিখি ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি। ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি তুমি যদি লেখো, তাহলে আমি বললাম ক্যান্সারের সবচেয়ে উত্তম চিকিৎসা হচ্ছে সার্জারি, 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 এর কোনো বিকল্প নেই। কিন্তু সব জায়গায় তো সার্জারি হবে না রে ভাই, তোমার ব্রেন কি ব্রেন কেটে ফেলাই দিবা তা তো পারবা না, তখন থেরাপি নিতে হবে। তাহলে ক্যান্সারের উত্তম চিকিৎসা সার্জারি, তবে সেটা যদি সম্ভব না হয় তাহলে বিভিন্ন প্রকার থেরাপি দেওয়া হয়। লেখো ক্যান্সারের উত্তম চিকিৎসা সার্জারি। তবে সেটা সম্ভব না হলে বিভিন্ন প্রকার থেরাপি, বিভিন্ন প্রকার থেরাপির সাহায্যে কোষের অস্বাভাবিক বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ করা যায়। বলছি ক্যান্সারের উত্তম চিকিৎসা সার্জারি, তবে সেটা সম্ভব না হলে বিভিন্ন প্রকার থেরাপি সাহায্যে কোষের অস্বাভাবিক বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ করা যায়, যেমন কেমোথেরাপি, ঔষধের সাহায্যে, ইনজেকশন দেয়, যাদের দেয় তাদের নাকি রক্তের মধ্যে মনে হয় আগুন জ্বালায় দেয়, খুবই কষ্ট হয়, মাথার চুল টুল সব পড়ে যায়। কেমোথেরাপি ওষুধের সাথে ইনজেকশন দেয়, মানে অনেকগুলো ইনজেকশন দেয়, ওর মধ্যে রক্তের মধ্যে একটা জ্বালা পোড়া নিয়ে আসে, এটাকে বলে কেমোথেরাপি। কি যে ওকে লেজার থেরাপি, লেজার থেরাপি, এটাতে লেজার রশ্মির সাহায্যে।
লেজাররশ্মির সাহায্যে কি বলো? লেজার থেরাপি। এবার লেখা হচ্ছে কেমোথেরাপি, লেজার থেরাপি। এরপরে আরেকটা বলি রেডিও থেরাপি। এটা হচ্ছে রেডিয়েশনের সাহায্যে। রেডিয়েশনের সাহায্যে বলছি, সেটা কি বলো? রেডিও থেরাপি, রেডিয়েশনের সাহায্যে। কেমোথেরাপি ওষুধের সাথে, লেজার থেরাপি লেজাররশ্মির সাথে, রেডিও থেরাপি রেডিয়েশনের সাহায্যে। কথা কি বুঝতে পেরেছো? আর একটা শুধুমাত্র ব্লাড ক্যান্সার একটা বলছি, বোন মেরু ট্রান্সপ্লান্টেশনের সাহায্যে। ব্লাড ক্যান্সার, বোন মেরু ট্রান্সপ্লান্টেশনের সাহায্যে। বাস, ক্যান্সারের গল্প শেষ। এই গেল আমাদের ক্যান্সারের দীর্ঘমেয়াদী গল্প। অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করেছি, এটা একটা জটিল লোক। অ্যাভারেজ আরেকবার বলবো, ক্যান্সারের চিকিৎসা একটাই ভাই, সার্জারি করো, সার্জারি করো, সার্জারি করো, কেটে ফেলো, কেটে ফেলো, কেটে ফেলো, যদি সম্ভব হয়। যদি না হয় তখন আর কি করে? থেরাপি। বাট থেরাপি কোনো ট্রিটমেন্ট নয়, থেরাপি হচ্ছে মনের সান্ত্বনা। তোমাদের পরিবারের কেউ ক্যান্সার রোগী থাকলে মন খারাপ করো না প্লিজ, একদম ক্লাস মাস্টার তো বক বক করাই কাছে। একটু বোঝা হয়ে গেছে কিনা বলো? স্যার আই নো ইউর অ্যাক্সিডেন্ট হিস্টোরি। কে এটা? ইব্রাহিম, আই ভিজিটেড সিটি হসপিটাল হোয়েন ইউ ওয়ার অ্যাডমিটেড। থ্যাংক ইউ ইব্রাহিম, থ্যাংক ইউ। আমার তো হয় মনে নাই। স্যার কোন রশ্মির ব্যবহার করা হয়? লেজার রশ্মি। ফেরদৌসি ঋতু, থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত 5 বার ব্লাড ডোনেট করেছে, ওকে থ্যাংক ইউ। একটু কি ক্লিয়ার? ক্যান্সার পর্যন্ত ক্লিয়ার? ক্যান্সার পর্যন্ত কি ক্লিয়ার কিনা? ওই যে বোন মেরু ট্রান্সপ্লান্টেশনের সাহায্যে পর্যন্ত লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, বুঝছি স্যার। ঋতু বলতেছে, ফেরদৌসি ঋতু। আচ্ছা, নেক্সট আমরা এবার আসি এবার আমাদের শেষ ক্লাস শেষ। আজকে মতো আরেকটা শুধু বাকি পড়াবো, সেটা হচ্ছে ডায়াবেটিক। ওই একটা বাক্য, সিঙ্গেল বাক্য পড়াবো। তাহলে আমি কি বোর্ড ক্লিয়ার করে ফেললাম? বোর্ড তাহলে ক্লিয়ার করে ফেলি, বোর্ড তাহলে ক্লিয়ার করলাম। সেটা হচ্ছে তোমার একটা, সেটা পড়াবো ডায়াবেটিক। একটা বাক্য পড়াই শেষ আজকের মতন। ডায়াবেটিক এটা সবাই চেনো, কমন লোক। তা ডায়াবেটিক হয় দেখবে কাদের বেশি? মেয়েদের বেশি হয়। মেয়েদের বেশি হয় কেন? মেয়েরা বেশি, মহিলাদের বেশি হয় একটা পর্যায়ে গিয়ে দেখবা। কেন হয়? কারণ ওই যে শারীরিক পরিশ্রম এখনকার যুগের মহিলারা কম করে, বা স্কোপ নাই, বাসার মধ্যে থাকে, ঘামার সুযোগ নাই, অর্থাৎ শরীর থেকে ঘাম বেরোতে হবে, বুঝছো নাই? আমার দাদি বলতো, আমার বোনের যখন বাচ্চা হয় তাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, তখন আমার দাদি বললে, একটা বাচ্চা হবে তাই এত দৌড়াদৌড়ি শুরু করে দিছো? আমার সময় আমি ঢেকি পাড়া দিচ্ছি, ওইখানে ঢেকি পাড়ার মধ্যে একটা বাচ্চা হয়ে গেল। ওইখানে আমার শাশুড়ি এসে ঘিরে ধরলো। তা আগের যুগের মানুষের স্টামিনা ছিল অনেক বেশি, বুঝো নাই? এখন তুমি বাসার থেকে বেরায় রিক্সা, মানে এই ডায়াবেটিক, ওয়েলকাম টু মাই বডি, এই অটো, মানে ওয়েলকাম টু বডি, টু মাই বডি, এরকম ডাকতেছো। বেশি বেশি পরিশ্রম করতে হবে, বেশি বেশি করে ঘাম জড়াতে হবে, তাহলে ডায়াবেটিক হবে না। রক্তের মধ্যে একটা হরমোন থাকে, তোমাদেরকে মানবদেহ পড়ানোর সময় বলেছি, তার নাম কি বলো? অনেক হরমোন থাকে, তার মধ্যে একটা নাম কি? ইনসুলিন আছে। এই ইনসুলিন হরমোনটা হচ্ছে গ্লুকোজের মানকে মেনটেন করে। হ্যাঁ, তা রক্তের মধ্যে লেখো, রক্তের মধ্যে গ্লুকোজ, ইনসুলিন নামক হরমোনের ঘাটতির ফলে, লেখো রক্তের মধ্যে ইনসুলিন নামক হরমোনের ঘাটতির ফলে গ্লুকোজের মানকে নিয়ন্ত্রণ করা যায় না। রক্তের মধ্যে ইনসুলিন নামক হরমোনের ঘাটতির ফলে গ্লুকোজের মানকে নিয়ন্ত্রণ করা যায় না। এই ধরনের সমস্যাকে রক্তের মধ্যে ইনসুলিন নামক হরমোনের ঘাটতির ফলে গ্লুকোজের মানকে নিয়ন্ত্রণ করা যায় না, এই ধরনের সমস্যাকে রক্তের মধ্যে ইনসুলিন নামক হরমোনের ঘাটতির ফলে গ্লুকোজের মানকে নিয়ন্ত্রণ করা যায় না, এই ধরনের সমস্যাকে ডায়াবেটিক বলে।
এই ধরনের সমস্যা কি বলে ডায়াবেটিক, সেই জন্য একটু বেশি বেশি ঘাম বের করতে হবে। মানে এই ইনসুলিন হরমোনটা নিঃসৃত হয় অগ্নাশয় বা ইংলিশে বলে পেনক্রিয়াস থেকে। তো অগ্নাশয় বা পেনক্রিয়াস থেকে এটা নিঃসৃত হবে না যদি তোমার শরীর থেকে ঘাম বের নয়। এই জন্য একটু এখন মনে করো যে লকডাউনে আসছে, একটু ব্যায়াম করে শরীর থেকে ঘাম বের করতে হবে। ঘাম বের না করলে তুমি ভালো নয়, ঘাম না বের করলে তোমার শরীরের অর্গান সিস্টেমগুলো ঠিকঠাক মতো কাজ করবে না, ইনসুলিন নিঃসৃত হবে না, তোমার ডায়াবেটিস হয়ে যেতে পারে। সুতরাং শরীরকে কি ব্যায়াম করে ঘাম বের করতে হবে। তাই কি বলছি, রক্তের মধ্যে ইনসুলিন এবং হরমোনের ঘাটতির ফলে গ্লুকোজের মানকে নিয়ন্ত্রণ করা যায় না। এই ধরনের সমস্যাকে কি বলছি বলো, এই ধরনের সমস্যাকে কি বলছি বলো, ডায়াবেটিস। ক্লিয়ার ক্লিয়ার, ডায়াবেটিক পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার ডায়াবেটিক পর্যন্ত, ডায়াবেটিক পর্যন্ত ক্লিয়ার। রক্তের মধ্যে ইনসুলিন এবং হরমোনের ঘাটতি ফলে গ্লুকোজের মানকে নিয়ন্ত্রণ করা যায় না, এই ধরনের সমস্যায় কি বলে বলো, ডায়াবেটিক। বাস মোটামুটি আমাদের জীবাণু এবং শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের অভাবজনিত রোগসমূহ ক্লিয়ার। আমাদের একটা থাকলো খাদ্য পুষ্টি। তাহলে চিকিৎসা বিজ্ঞানের 5 নম্বর ক্লাস আজকে হয়ে গেছে। আগামীকালকে হয় চিকিৎসা বিজ্ঞানের 6ও বলতে পারো তুমি, অথবা বলতে পারো ফুড অ্যান্ড নিউট্রিশন, খাদ্য ও পুষ্টি। মেডিকেল সায়েন্সের বেসিক ধারণা যদি না থাকে তাহলে তুমি বাঁচতে পারো না পৃথিবীতে, বা বাঁচা কষ্টের হবে। আমি যে একটা ছেলে আমার এখানে ক্লাস নিচ্ছে, ওনাকে আমাকে সিটি হসপিটালে গিয়ে দেখছে, একটু আগে দেখলাম, ইব্রাহিম নাম সম্ভবত। তাহলে এই যে আমি সিটি হসপিটালে গিয়েছিলাম, আমার কিন্তু মানে যারা দেখছে কি ভয়াবহ ছিলাম, হ্যাঁ সেটা আনবিলিভেবল। কেউ তোমরা যারা দেখো নাই তারা বিশ্বাস করতে পারবে না। যদিও আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আবার ব্যাক করেছি, কিন্তু আমার মধ্যে আল্লাহ কিছু কি বলে, ওই যে মেডিকেল সায়েন্সের মিনিমাম ধারণা দিয়েছিল, জ্ঞান দিয়েছিল, বিদায় আমি সেফ ছিলাম। রংপুর মেডিকেল কলেজ যখন আমাকে প্রথম নিয়ে গিয়েছিল রাস্তা থেকে, হাইওয়ে থেকে, তখন রংপুর মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসকরা কাশি ছুরি নিয়ে রেডি হয়ে গেছিল আমার ঠোঁট কাটায় ফেলে দিবে। আমি বললাম না, ঠোঁট কাটা যাবে না, তোমাদের এখানে প্লাস্টিক সার্জারি কোনো ডাক্তার থেকে নিয়ে আসো, ওই ডাক্তার নিয়ে আসো, ডাক্তার না হলে আমি ঠোঁটে হাত দিয়ে দেবো না। ওরা একদম কাশি কয় এই ঠোঁট জোড়া লাগবে না, আমি বললাম লাগবে না সেটা আমার ব্যাপার, তোমার ঠোঁট কাটতে পারবে না। এই যে ঠোঁটটা আমি কাটতে দেইনি। পরবর্তীকালে নানান ঘটনা প্রবাহের পরের দিনে বিকাল বা সন্ধ্যার পরে আমার ঠোঁট অপারেশন করা হয়েছে, প্লাস্টিক সার্জারি করা হয়েছে। আমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত কথা বলতে পারতেছি বা তোমাদের সামনে দাঁড়াতে পারতেছি, এই মেডিকেল সায়েন্সের মিনিমাম ধারণা ছিল বিদায়। আর আল্লাহ পাকের রহমত ছিল, হাজার হাজার বাংলাদেশের ছেলেমেয়েদের দোয়া ছিল, তোমাদের মতন অনেক স্টুডেন্টরা আমাকে দোয়া করেছিল। আগে থেকে আমাকে এই লাইনে তো অনেকে চেনে, এদের সবার দোয়ার কল্যাণে হয়তো ওয়েলকাম ব্যাক। খুবই কঠিন একটা ক্রিটিক্যাল পর্যায় থেকে আমি আমার জীবনের সেকেন্ড ইনিংস শুরু করেছি, অর্থাৎ প্রথম ইনিংসে আমি আউট হয়ে গেছি 2016 সালের 10ই নভেম্বর। ইটস এ ভেরি মাচ ডেড ইন মাই লাইফ। এরপর থেকে আমি ক্লাস নিচ্ছি, স্টিল আই এম সার্ভাইভিং, স্টিল আই এম নট ওকে, 100% ওকে। আমি এখনও কাজ করি, শরীরের জন্য অনেক ছোটোখাটো সমস্যা এখনও রয়ে গেছে, সার্জারি করতে হবে, ঠোঁটটার আরেকটা দাঁতের কাজ করতে হবে, এগুলো অনেকগুলো আছে ক্রিটিক্যাল, মানে এখনও আছে। তো এই যে ব্যাপার, অর্থাৎ তোমার যদি মেডিকেল সায়েন্সের মিনিমাম জ্ঞান না থাকে, প্রতি পদে পদে ধরা খাওয়া। ডাক্তারের কাছে যাবা, ও বলবে কি তোমার টিউমার হয়েছে বাবা, আসলে তোমার কিডনি কেটে ফেলাই দিচ্ছে। আমার ঠোঁট কেটে ফেলাই দিয়েছিল রংপুর মেডিকেল কলেজে, বাংলাদেশের মানে 5-7টা মেডিকেল কলেজের একটা, 7টার মধ্যে একটা। আমার ঠোঁট কেটে ফেলাই দিচ্ছিল, আমি বললাম দাঁড়াও, ঠোঁট কাটা যাবে না, কয়টা সোলা লাগবে না, ঝুলে পড়ে গেছে। আমি দাঁড়াও, সেটা আমি বুঝবো। কাগজে লিখে দিয়েছিলাম, একটা খাতা। আমার ফ্যামিলি মেম্বার তখন কেউ ছিল না, তখন আমার স্টুডেন্টরা সব ছিল। তো আমি কাগজে খাতা কলম নিয়েছিলাম, লেখে খাতা কলমে লেখে বলতাম এটা করো, এটা করো, এটা করো। 5টা মেডিকেল শিফট করছি। তারপরে আমি অবশ্যই পরের দিন, বৃহস্পতিবারের ঘটনা, পরের দিন শুক্রবার সন্ধ্যা 7টায় আমার অপারেশন হয়েছে। তবে আমি ঠোঁটটা কেটে ফেলতে যাইনি, কিন্তু আমার ঠোঁটটা রংপুর মেডিকেল কলেজের ওই যে ডাক্তাররা সেদিন ছিল, ওরা আজকে যদি দেখে আমার ঠোঁটটা, তাহলে ওরা নিজেরা অবাক হয়ে যাবে। কারণ ওরা আমার ঠোঁটটা সেদিন যেটা ঝুলে পড়েছিল, এটা জয়েন্ট লাগবে না, কেটে ফেলতে যাচ্ছিল। কত বড় মূর্খ, কত বড় স্টুপিড ছিল এই এমবিবিএস ডাক্তার, ইন্টার্নি চিকিৎসক, এরা এরকম করেছিল। যদি কেউ থাকো রংপুরের, তাহলে সেদিনকার সাক্ষী যারা, যদি কেউ থেকে থাকো ক্লাসে, আমার সাথে অনেক স্টুডেন্টরা, রংপুরের স্টুডেন্টরা অনেকে গিয়েছিল সেদিন, যারা
দিয়েছিল, তারা সাক্ষী। আমার ঠোঁট কেড়ে ফেলে দিতে চাইছিল, আমি শুধুমাত্র মহান সৃষ্টিকর্তা অশেষ রহমতে আমার মাথায় ওই সময় বুদ্ধি যদি না থাকতো, আজকে তোমার সামনে আমি দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। সো মেডিকেল সায়েন্সের মিনিমাম ধারণা প্রতিটি মানুষের থাকা উচিত, প্রতিটি মানুষের থাকা উচিত। ইউ হ্যাভ টু নো ফর ইউর বেটারনেস, you have to know for your family, you have to know for your society, you have to know for your country. দেখো না, তুমি এখন ভাইরাস ছাড়া, ভাইরাস হোয়াট ইজ ভাইরাস জানে না এমন কেউ নাই পৃথিবীতে। পুরা পৃথিবীর 800 কোটি মানুষকে থাপড় দিয়ে গালে বুঝিয়ে দিয়েছে হোয়াট ইজ ভাইরাস, হোয়াট ইজ ভাইরাস। সুতরাং মেডিকেল সায়েন্সকে অবহেলা করা যাবে না ভাই। আমরা ডাক্তার হতে চাই না, কিন্তু আমরা মিনিমাম একটা ধারণা তো থাকতে চাই, ধারণার মধ্যে থাকতে চাই, হাতুড়ি কিছু তো জানতে পারি, প্রাইমারি কিছু জানতে পারি নিজের জন্য, নিজের সুবিধার জন্য। প্রত্যেকে ভালো থাকবে। আগামীকালকে দেখা হবে ঠিক 4:30টার পরে, 4:30টার দিকে বা প্লাস মাইনাস একটুকে। আগামীকালকে নতুন টপিক, সম্ভবত আগামীকালকে হবে খাদ্য পুষ্টি চিকিৎসা বিজ্ঞানের আরেকটা টপিক আছে, খাদ্য পুষ্টি, ফুড অ্যান্ড নিউট্রিশন, এটার ঘাটতিজনিত রোগ বলবো। আমাদের জিওগ্রাফি একটা ক্লাস করার কথা ছিল আজকে, সেটা তো পিছাই গেল, আসলে মেডিকেল সায়েন্সটা বড় হয়ে গেল। এরপরে আমরা খাদ্য পুষ্টির উপরে জিওগ্রাফি পড়বো, তারপরে আমরা আবার অঙ্কে চলে যাবো। এবার অঙ্ক শুরু করবো শতকরা থেকে, পার্সেন্টেজ থেকে শুরু করবো, পার্সেন্টেজ, তারপরে তোমার ওই কি বলে অনুপাত সমানুপাত, আস্তে আস্তে ধারা, এদিকে যাবো। প্রত্যেকে ভালো থাকবে। আমি চাই তোমরা যারা আজকে ক্লাসটা করেছো, তোমাদের নিজ নিজ বন্ধু বান্ধবদেরকে, পুরা ফেসবুকের যতজন ফ্রেন্ড আছে তোমার সবাইকে ইনভাইট করো যে এরকম করে আসো, ক্লাসে আসো, বাংলাদেশের মানুষকে বিজ্ঞান শিখতে বলো, বাংলাদেশের মানুষকে সায়েন্স শিখতে বলো, বাংলাদেশের মানুষকে ম্যাথ শিখতে বলো। কারণ এগুলো না শিখলে তুমি দেশটাকে আগাতে পারবে না, তুমি নিজেও ভালো থাকতে পারবে না। সবার জন্য শুভকামনা, আমার জন্য প্লিজ একটু এই রমজানের মাসে নিজ নিজ ধর্মতে আমার জন্য একটা সবাই দোয়া করো। নানান ক্রিটিক্যাল অবস্থায় সমস্যা আছি, হয়তো তোমার সামনে এসে বলি না, বলার সুযোগ হয় না, ক্লাস নিয়ে মজা পাই তাই ক্লাস নেই, শারীরিকভাবেও অনেক অসুস্থতা আছে, সব কিছু মিলে চলতেছে আর কি। আমার জন্য একটু দোয়া করো, সবাই ভালো থাকো, প্রত্যেকের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।